আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ রাসেল ভাই। হাই লিসনার্স, দিস ইজ আরিফিন। আজকে আমি ছোট্ট একটি ঘটনা বলবো। তার আগে একটু ছোট করে বলে নিতে চাচ্ছি যে অনেক সময় ছোটখাটো অনেক ঘটনার দ্বারা আমরা অনেক অবসেসড হয়ে যাই। যেমন লাস্ট টাইম যখন ভূত এফএম থেকে কাহিনী বলে আমি যখন নেমে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে, এখানে 3-4টা ফ্লোর, খুব অন্ধকার থাকে সিঁড়িতে। তো অনেকে অনেক ধরনের কথা বলতো এর আগে যে বুকে একটু চাপ চাপ লাগে, একটু অন্যরকম ফিল হয়। তো লাস্ট যেটা হলো, লাস্ট যেদিন আমি নেমে যাচ্ছিলাম 2টার দিকে, আমি এই অন্ধকারের মধ্যেই নেমে যেতে যেতে আমার একটু ভয় ভয় লাগছিল। সিঁড়িতে বেশ ভালো ভয় লাগছিল। 4টা ফ্লোর পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। তো একদম নিচের দিকে গিয়ে দেখলাম যে নিচে একজন দারোয়ান থাকেন, গার্ড থাকেন। ওনাকে আমি সিঁড়ি দিয়ে দেখলাম, জাস্ট উকি দিয়ে দেখলাম যে উনি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন। ওনাকে দেখে আমার বেশ তখন সাহস ফিরে আসে, আমি তাড়াতাড়ি হাঁটতে থাকি। তো যখন 3rd ফ্লোর থেকে ওনাকে দেখলাম, নিচে গিয়ে যখন আমি গ্লাস ডোর খুলে বের হব, বের হয়ে দেখি উনি ঘুমাচ্ছেন বাইরে। তো আমি আমারও তাকে দেখলেন, রাইট। তো আমি নিজেকে জাস্ট এটাই বুঝাই যে এটা আমার জাস্ট ব্রেইনের তৈরি করা একটা আমার মুক্তির একটা পথ ছিল। আচ্ছা, তো ওটা দেখে আমার সাহস ফিরে আসে। তো এরপরে আমি গাড়িতে উঠি, গাড়ি স্টার্ট দিই। কখনো এরকম হয় না, আমার গাড়ি সবকিছু ওকে, 2003 মডেল। গাড়ি স্টার্ট দিই, গাড়ি স্টার্ট হচ্ছে না। তো গাড়ি স্টার্ট হচ্ছে না, অনেকক্ষণ ওয়েট করি। দারোয়ান এসে তারপর পাশে দাঁড়ায়। বেশ সময় নিয়ে ধীরে সুস্থে স্টার্ট করে আমি আবার গাড়ি চেক করি, সবকিছু ঠিক ছিল। তো এরপরে যাই হোক, অনেক দেরি হয় আমার এখান থেকে লিভ করতে। তো এটা এই জন্য বললাম যে অনেক সময় এত অবসেসড হয়ে যাই আমরা যে ছোটখাটো বিষয়গুলা, বা ব্রেইনও হয়তো তখন আমাদের নিয়ে একটু খেলা করে, যেগুলো সাইকোঅ্যানালিটিক্যালি ব্যাখ্যা করা যায়। তো আজকে আমি যে ছোট্ট কাহিনীটা বলবো, আমার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী, যেটার আসলে সেরকম কোনো সরাসরি ব্যাখ্যা আমি পাইনি, তৈরি করতে পারিনি। তো ঘটনাটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, আমার নানা বাড়ি কুমিল্লা, দৌলতপুর থানা। তার পাশেই হচ্ছে চাপাপুর গ্রাম। তো আমাদের গ্রামটা হচ্ছে দৌলতপুর গ্রাম। তো অনেকদিন আগে, এটা 97-98 সালের কাহিনী। তো তখন চাপাপুর গ্রামে যে স্থানীয় যে মসজিদটা ছিল, ওই মসজিদে খুব পরহেজগার একজন ইমাম সাহেব ছিলেন। যে কোনো কারণে হোক, ওনার নামটা আমার ঠিক মনে নেই। তো 97-98 সালের দিকে উনি মারা যান, এবং মারা যাবার আগে, ঠিক আগে উনি বলে যান যে ওনার পরবর্তীতে যিনি এই মসজিদের ইমাম হবেন, তিনি পাঞ্জাব থেকে আসবেন এবং একটা লোক আসবেন, উনার জানাজার নামাজ পড়াবেন। পড়ানোর পরে উনাকেই যেন এই মসজিদের ইমামতি করতে দেয়া হয়, এই আবদারটা উনি রেখে উনি মারা যান। যেদিন উনি মারা যান, দুপুর পর্যন্ত অপেক্ষা করা হয়। গ্রামের মানুষের শোনা কথা, গ্রামের মানুষ বলে যে ওই দিন দুপুরবেলা ঠিক জোহরের আগে একজন ইমাম সাহেব আসেন, এবং এসে উনি দাবি করেন যে উনি অনেক দূর থেকে এসছেন। কোথা থেকে আসছেন কিছুই কেউ জানে না, অনেক দূর থেকে আসছেন। ইমাম সাহেবের ডাকেই এসছেন, এক্স ইমাম সাহেব যিনি ছিলেন। তো উনার জানাজার নামাজটা উনি পড়াবেন। তো যথারীতি উনি সেই জানাজার নামাজ পড়ান, এবং পড়ানোর পর থেকে গ্রামের মানুষ উনাকে আবদার করেন যে আপনি এই মসজিদের ইমামতি করেন, আমাদের ইমাম সাহেব বলে গেছেন এরকম আপনার ব্যাপারে। তো উনি রাজি হয়ে যান। এখানে একটা বিষয় লক্ষণীয় ছিল যে ওনার কোনো পরিবার ছিল না ওনার সাথে, ওনার চেনা পরিচিত কেউ ছিল না। উনি ম্যাক্সিমাম টাইম উর্দুতে কথা বলতেন, মাঝে মাঝে বাংলায় কথা বলতেন। তো ঘটনার শুরু আরো পরে, আমি যখন আমার গ্রামে বেড়াতে যাই, তখন আমি কলেজে পড়ি, 97-98 সালে গ্রামে বেড়াতে যাই। তো আমার নানার বাড়ির পাশে আরেক নানার বাড়ি, ওই নানার ঘরে আমার সম্পর্কে মামা হয় একজন ছিল, রাশেদ নাম। তো আমরা তুই করে ডাকতাম, প্রায় সমবয়সী ছিলাম। তো মামাও আমাকে মামা বলে ডাকতাম, আমিও মামা বলে ডাকতাম। তো মামার কাছ থেকে শুনতে পারি যে ওই ইমাম সাহেব যিনি নতুন এসছেন, ওনার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা আছে। কিরকম ক্ষমতা? উনি প্রায় সময় এরকম ঘটছে ইদানিং যে কেউ মারা যাবার ঠিক আগে উনি ওই জায়গায় পৌঁছে যান, উনার বাড়িতে পৌঁছে যান, বা উনি যেই জায়গায় থাকেন ওখানে পৌঁছে যান। পৌঁছে উনাকে তওবা করান, সূরা টুরা পড়েন, তওবা করান, এবং তারপরে ওখানে অপেক্ষা করেন। কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে ওই লোকটা মারা যায়, এবং ইমাম সাহেব সূরা পড়তে থাকেন, সূরা শেষ করে উঠে চলে আসেন।
তো আমি ঘটনাটা শুনে প্রথম উড়িয়ে দিই, জাস্ট হেসে উড়িয়ে দিই। আপনি বলতে চাচ্ছেন যে কেউ মারা গেলে উনি টের পান যে কেউ মারা যাচ্ছে, উনি টের পেয়ে যাচ্ছেন এবং আগে আগে ওখানে পৌঁছে যাচ্ছেন। তো এই ঘটনাটা অল্প 2-3টা ঘটনা এরকম ঘটার পরে গ্রামবাসী একটু রিভল্ট করে বসে। গ্রামবাসী উনাকে ঠিক ওভাবে মেনে নিতে পারে না। উনি যখন আসছে তখন গ্রামবাসী একটু প্রতিবাদী হয়ে ওঠে, উনাকে ঢুকতে দেয় না বাসায়। এরপর যেটা হতো, উনিও জিনিসটা টের পেয়ে যান যে উনাকে ঠিক সেভাবে আর অ্যাক্সেসটা দেওয়া হচ্ছে না গ্রামে বাসায়। তো উনি যেটা করতেন, উনি দূরে হয়তো দেখা যাচ্ছে কারো উঠানে বসে সূরা পড়তে থাকেন এবং বেশ জোরে জোরে সূরা পড়তে থাকেন, এবং ইন দ্য মিন টাইম ওই বাড়িতে বা ওই জায়গায় কেউ একজন মারা যাচ্ছে। ঘটনাটা ঘটতে থাকে। তো এরকম 2-4টা ঘটনা ঘটার পরে আমি যেবার বেড়াতে যাই, বেড়াতে গিয়ে ঘটনাটা শুনি যে এই ব্যাপার এগুলো ঘটছে। তো মামা আমাকে বলে যে চল আমরা একটু দেখি, একটু খোঁজ নিয়ে দেখি কি করা যায়, একটু দেখি কি হচ্ছে আসলে ব্যাপারগুলো কি। তো এরকম মারা গেছে এরকম একজনের বাড়িতে আমরা যাই, আমাদের সম্পর্কে চাচি হয়। চাচা মারা গিয়েছিলেন, এরকম উনি এসেছিলেন, এসে এই ঘটনাটা ঘটেছিল। তো চাচির সাথে কথা বলি কি হয়েছিল, কি এই পুরো ব্যাপারটা একই। তো চাচি যেটা এক্সট্রা বলে এতটুকু যে চাচি ওই সময় চাচার মাথার কাছেই বসা ছিল, ইমাম সাহেব আসেন, ওনাকে তবা টবা পড়ান। ঠিক ওই সময়টায় ঝিঝি পোকার ডাকের মতো খুব প্রচন্ড ঝিঝি পোকার ডাক হতে থাকে। সন্ধ্যার সময় ছিল, মাগরিবের নামাজের পরপর ইমাম সাহেব ওনাকে তবা টবা করায়। উনি দূরে একটা চেয়ারে বসে সূরা পড়ছিলেন এবং তারপরে ওই চাচার খুব গলা শুকায় কাঠ হয়ে যায়, পানি খেতে চান, প্রচন্ড পানি খেতে চান। চাচি পানি আনতে যান, পানি এনে দেখেন উনি আর নেই, উনি মারা গেছেন। তো পুরো ঘটনাটা আমরা শুনে আমরা চলে আসি ওখান থেকে। তারপরে আমরা চাপাপুর, পাশেই চাপাপুর গ্রামে যাই, ওই মসজিদ খুঁজে বের করি। মসজিদে গিয়ে ওখানে আরেকজন মুয়াজ্জিন ছিলেন, ওনার সাথে যোগাযোগ করি, দেখা করি, ঘটনাগুলোর সত্যতা জানতে চাই। তো ওই মুয়াজ্জিন বলেন যে ঘটনাগুলো সবই সত্য, আপনারা যা শুনে আসছেন সবই সত্য, তবে আপনারা ইমাম সাহেবের সাথে দেখা করতে পারবেন না। তো তখন আমরা আরো কৌতূহলী হয়ে যাই, কেন দেখা করতে পারবো না, কি আছে। তো উনি বললেন যে দেখেন, আসলে দেখা করতে পারবেন না এই কারণে যে উনি মসজিদে থাকেন না, উনি এশার নামাজের ঠিক পরপর কোথাও চলে যান এবং রাত্রেবেলা উনি মসজিদে থাকেন না। ভোরবেলা উনি আবার ফজরের নামাজের ইমামতি করার জন্য আসেন, সারাদিন বিভিন্ন জায়গায় থাকেন, ঠিক নামাজের সময়গুলোতে উনি মসজিদে চলে আসেন। তো এইরকম পরিস্থিতিতে আমরা ওনার সম্পর্কে যতই জানতে থাকি ততই আমাদের মধ্যে কিউরিওসিটির লেভেল আরো বাড়তে থাকে। তো এক পর্যায়ে আমরা ডিসিশন নেই যে আমরা ওই মসজিদে নামাজ পড়বো, প্রয়োজনে 5 বেলা নামাজ পড়বো, নামাজ পড়ে হলেও ওনাকে ফলো করব, উনি কোথায় যায় কি করে। তো যথারীতি পরদিন জোহরের নামাজের পরে আমি আর রাশেদ আমরা ওয়েট করতে থাকি। দেখলাম ইমাম সাহেব খুব ধীর গতিতে নামাজ টামাজ পড়ে, সূরা টুরা পড়ে ধীরে সুস্থে বের হয়ে চলে যাচ্ছেন। তো আমরা সাইকেল নিয়ে উনাকে আস্তে আস্তে ফলো করতে থাকি। আমার যতদূর মনে পড়ে উনিও বিষয়টা খেয়াল করেন যে আমরা গ্রামের রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, আমরা ওনাকে ফলো করছি। তো এইভাবে ফলো করতে 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 দেখলাম উনি বাস স্টেশনে গিয়ে একটা বাস ধরে চলে যাচ্ছেন। তো রাশেদ বলল যে দেখ, উনি হয়তো কোনো কাজে যাবে, আবার ফেরত আসবে, এর পরের ওয়াক্তের নামাজও উনি পড়াবে, সো উই বেটার ওয়েট হিয়ার। আমরা আগে কিছু 2-1 দিন দেখি উনি কোথায় যান কি করেন, তারপরে আমরা ওনার সাথে কথা বলি। এর ঠিক পরদিন একটা ছোট্ট ঘটনা ঘটে। রাশেদ খুব অসুস্থ ফিল করতে থাকে। ঘুমের মধ্যে সে কিছু আজে বাজে স্বপ্ন দেখে, যেটার মানে সারাংশ ছিল এইরকম যে ওর একদম গলা শুকায় আসে, ওর খুব খারাপ লাগতে থাকে, ও ঝিঝি পোকার ডাকের মতো, প্রচন্ড ঝিঝি পোকার ডাকের মতো শব্দ শুনতে পায় ঘুমের মধ্যেই, হাঁসফাঁস করতে থাকে। এবং ও একটা সময় ছুটে আসে, বিকালবেলা ছুটে এসে আমার কাছে এই কাহিনীগুলো বলতে থাকে যে ওর কাছে খুব খারাপ লাগতে থাকে, ও ঘুমের মধ্যে কিছু অদ্ভুত দুঃস্বপ্ন দেখে এবং এটাও দেখে যে ওই ইমাম সাহেব সূরা পড়ছে। তো আমি ওকে একটু হাসাহাসি করি, আমি বলি যে মামা তুই তো অনেক অবসেসড হয়ে গেছিস, তুই এতটাই অবসেসড হয়ে গেছিস যে এখন ইমাম সাহেবকে স্বপ্ন দেখতেছিস, তো তোকে নিয়ে তো আগাইলে এরপরে তো তোর ডেড বডি তো আমাকে বের করা লাগবে। খুব দুষ্টামি করতে থাকি। তো আমরা পুরোপুরি ভাবে ঘটনাটাকে মানে যতটাই দুষ্টামি করে হালকা ভাবে নিচ্ছিলাম। তো ইমাম সাহেবের কাছে কিছুতেই যেতে পারছিলাম না, অনেক চেষ্টা করে একবার এরকম সুযোগ হলো যে নামাজের পরে, আসরের নামাজের পরে ইমাম সাহেব উঠে যাচ্ছে, তখন আমি আর রাশেদ ওনাকে মসজিদের বারান্দায় ধরি। তো ধরে জিজ্ঞেস করি যে ইমাম সাহেব আপনার সাথে একটু কথা বলবো।
তো লোকটার চোখ প্রচন্ড লাল ছিল, টকটকে লাল, অনেকটা আমাদের সত্যি কথা বলতে আমার প্রথমবার দেখে মনে হয়েছিল যে উনি হয়তো নেশা টেশা করতে পারেন, কারণ এরকম চোখ স্বাভাবিক মানুষের হয় না, প্রচন্ড লাল এবং বিস্ফোরিত চোখগুলো। তো যাই হোক, খুব স্বাভাবিকভাবে আমরা কথা বলার চেষ্টা করি, কোত্থেকে আসছেন, কি আসছেন না আসছেন। উনি খুব একটা জবাব দিতে ইচ্ছুক ছিলেন না, জবাব দেন না, খুব অল্প কথায় উনি আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। তো এরকম 1 দিন 2 দিন 3 দিন, এর মধ্যে আরেকটা কাহিনী ঘটে যায়। 3rd ডেতে এরকমই আমাদের চাপাপুর গ্রামে একজন লোক মারা যায়, এবং ওখানেও গ্রামবাসীরা প্রায় তখন খুব হয়ে যায় ইমাম সাহেবকে নিয়ে, খুব টাচি। কিছু কিছু মানুষ যারা একটু পরহেজগার ছিলেন তারা খুব টাচি ওনাকে সেভ করার ব্যাপারে, তাদের কথা হচ্ছে উনি খুবই পরহেজগার এবং আল্লাহওয়ালা মানুষ, অন্য লেভেলের মানুষ। আর বাকি যারা তরুণ যুবক তারা একটু রিভল্টের সুরে যে উনি কেন আসবে, এরকম আমরা মানবো না, এটা হতে পারে না। তো ওই গন্ডগোলের মধ্যে আমি আর রাশেদও যাই, গিয়ে ওখানে ঘটনাটা একটু জানার চেষ্টা করি কি হয়। তো ঘটনাটা ছিল খুব সিম্পল, এরকম লোকটা অসুস্থ ছিল, বহুদিন অসুস্থতার পরে একদিন দুপুরবেলা ইমাম সাহেব এসছেন, ওনার উঠানে বসে উনি ওই রকম সূরা তিলাওয়াত করছেন। করতে 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 আসরের ওয়াক্ত হয়ে যায়, উনি মসজিদে নামাজ পড়ান, উনি মসজিদে যান না, আজান দেয়া হয়। আরেকজন যে মুয়াজ্জিন ছিলেন ওই মসজিদের, মুআল্লিম বলেন, উনি নামাজ পড়ানো শুরু করে দেন, ইমাম সাহেব তবু যান না। এবং ঠিক আসরের নামাজ শেষ হয়ে গেল, ওই লোকটা মারা গেল, ইমাম সাহেব উঠে চলে আসলেন, উঠে এসে উনি ওনার মসজিদে চলে গেলেন। তো ঘটনাটা ছিল এইটা। তো ওই দিনই আমরা বিকালবেলা অনেকটা জোর করি ইমাম সাহেবের সাথে কথা বলার চেষ্টা করি। উনি যখন একা আসরের নামাজ শেষ করলেন, পরবর্তীতে ওনার পাশে বসলাম, 2 পাশে 2 জন বসলাম, বসে জানার চেষ্টা করলাম। এবং তখন একটু কড়াকড়ি ভাবে বললাম যে দেখেন, এটা আসলে হতে পারে না, এটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না। কারণ আপনি কিভাবে জেনে যাচ্ছেন একটা মানুষ মারা যাচ্ছে, আপনি সেখানে আগে পৌঁছাচ্ছেন, সূরা পড়ছেন, ভালো কথা, আপনি কিভাবে জেনে যাচ্ছেন? বিষয়টা যদি এইভাবে সূরা না হয়, তাহলে তখন আমরা কলেজে পড়ি, আমাদের রক্ত গরম, প্লাস গ্রামের অনেক তরুণ যুবক তারাও একটু গরম হয়ে উঠতেছে এইসব ব্যাপারে। তো একটু শক্তভাবে বলি যে আপনি যদি কথা বলতে না চান তাহলে অন্যভাবে বলার ব্যবস্থা করব, বাট আপনাকে বলতে হবে। তো উনি খুব সংক্ষেপে ধীর স্থির ভাবে কাম এন্ড কোয়াইটলি যে কথাটা বললো যে দেখো, আমি বুঝতে পারি, আমি শুধু তোমাদের এতটুকুই বলবো, আমি বুঝতে পারি, যদি এরপরেও তোমরা ফোর্স করো আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি, নেক্সট ঘটনাটা আমি তোমাদেরকে ডাকবো। তো এইটা শুনে আমরা খুব আশ্বস্ত হই, আমরা চলে আসি। এটা শুনে উনি আমার নাম্বার রাখেন, মোবাইল নাম্বার রাখেন, রেখে আমরা চলে আসি। আসার পরে 2 দিন 3 দিন চলে যায়, রাশেদ খুব অসুস্থ হয়ে পড়ে, এর মধ্যে আমাদেরকে আর কোনো ডাক আসে না। একদিন আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি চাপাপুরে আবার যাই, ওই মসজিদে একা একা যাই, একা একা গিয়ে ইমাম সাহেবের সাথে দেখা করি। এইবার উনি বেশ ফ্রেন্ডলি, আমার সাথে কথা বলছেন, নর্মাল কথাবার্তা বলছেন। তো আমি এমনি হাসতে হাসতে বলি যে ইমাম সাহেব, আমার তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি তো ঢাকা চলে যাব, আর বেশি দিন নাই, সপ্তাহখানেক আছি। তো ঠিক আছে, এর মধ্যে আপনি হয়তো আর কোনো ঘটনা হয়তো ঘটবে না, তো আপনার সাথে যদি একটু কথা বলতে পারতাম ভালো হতো। তো উনি বলছেন যে ঠিক আছে বাবা, এর মধ্যে আমি তোমাকে ডাকবো, একদিন কথা বলার জন্যই ডাকবো, আর যদি এর মধ্যে কোনো ঘটনা ঘটে আমি তোমাকে ডাকবো। মানে উনি আমাকে অ্যাভয়েড করেন সবভাবে। আমি ওই দিন মসজিদ থেকে বের হয়ে আসছি সাইকেল নিয়ে, কালো সাইকেল নিয়ে আসছি, ঠিক তখন দেখি রাশেদ আবার বাসা থেকে আসছে মসজিদের দিকে। আস্তে আস্তে বলতেছে রাশেদ আমাকে, কিরে ইমাম সাহেব তো ডাকলো। আমি বললাম ডাকলো মানে? কাকে ডাকলো? কেন, তোকে বলেনি? আমি বললাম যে কি বলবে? তখন বললো, কেন কালকে ভোরে তোকে বাজারে যেতে বলেনি? তো আমাদের গ্রামটা মফস্বল থেকে যেখান থেকে শুরু হয়েছে, ওখানেই একটা হাট আছে, অনেক বড় গ্রামের হাট। তো বলতেছে ওখানে যেতে বলেনি তোকে কালকে ভোরে? আমি বললাম না, আমি তো এখনই মসজিদ থেকে কথা বলে আসতেছি, এরকম কিছু তো বলেনি। বলছে কই, আমাকে তো বললো, আমি তো এখনই ওনার সাথে কথা বলে আসতেছি। আমি বললাম তুই কোত্থেকে কথা বলে আসতেছিস? তখন বলতেছে যে আমার বাসার সামনে ওনার সাথে দেখা হয়েছিল, আমি ওনার সাথে কথা বলি এখন আসতেছি। তোর কথা জিজ্ঞেস করলাম, বলতেছে তোর বাসা থেকে বললো তুই চাপাপুরের দিকে গেছিস, তাই আমি এদিকে আসতেছি। আমি একটু অবাক হলাম যে ও ইমাম সাহেবের সাথে কথা বলে আসতেছে, আমি মসজিদ থেকে কথা বলে যাচ্ছি। তো যাই হোক, এবং আমাকে উনি কিছু বলেননি। তো আমি রাশেদকে খুব ভালো মতো আমি বলি, তোর তো জ্বর মামা, আসলে তুই জ্বরের ঘরে প্রলাপ বকতেছিস আর কিছুই না, তো তোকে কি বলছে ভালো করে বল। তো ও আমাকে বলতেছে কালকে ভোরে ফজরের পরে বাজারে যেতে বলছে। ভালো কথা। তো আমরা ঠিক করি যে, আমাকে বলে নাই, তারপর আমরা ঠিক করি যে আমরা বাজারে যাব।
ঠিক ভোরবেলা আমরা উঠি, ফজরের নামাজ পড়ি আমাদের মসজিদে, পড়ে আমরা বাজারের দিকে রওনা দিই। তখন মানে 6টা, 5:30, 6টা বাজে। ওই সময় আমার মোবাইলে একটা ফোন আসে। ইমাম সাহেব বাজারেরই কোনো একটা টেলিফোন বুথ থেকে ফোন করেছেন। আমি দেখি যে TNT নাম্বার। ফোন করে আমাকে বলছেন যে বাবা তুমি গ্রামের বাজারে চলে আসো। কখন আসতে হবে? চলে আসো, আস্তে ধীরে চলে আসো, এটা বলে উনি ফোন রেখে দিচ্ছেন। তো আমরা খুব এক্সাইটেড হয়ে যাই যে হয়তো কিছু একটা কুল কিনারা করতে যাচ্ছি। দুইজনেই রওনা দিই। আমরা বাজারে যথারীতি পৌঁছে যাই। বাজারে গিয়ে ওয়েট করতে থাকি। এদিক সেদিক দেখি অনেক ভোরবেলা অল্প অল্প করে মানুষ আসছে। কাউকে দেখি না, মানে ইমাম সাহেবকে দেখি না। তো মানুষজন আসছে, এদিক সেদিক তাকাই। বাজারটা খুব বড় না, আমরা হাঁটাহাঁটি করতে থাকি। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে করতে 7টা বেজে যায়। তো রাশেদ আমাকে বলে যে মামা আসলে এগুলো ধোঁকাবাজি, তোকেও ডাকছে আমাকেও ডাকছে, আসলে কিছুই না, দেখ নিজেই আসেনি। তো এটা বলে আমরা ওখানে একটু দূরে হাইওয়েতে, মানে হাইওয়ে থেকে বাজারটা ঢুকে গেছে গ্রামের দিকে। তো হাইওয়েতে একটা চায়ের স্টল ছিল, আলী ভাইয়ের চায়ের স্টল আমরা বলতাম, আলী ভাইয়ের দোকান। আলী ভাইয়ের একটা ছোট্ট ছেলে ছিল, কত 3-4-এ পড়ে গ্রামের স্কুলে। তো ও দেখলাম চায়ের স্টলে বসে চা বানাচ্ছে। আলী ভাই নাই, ও তো ভোরে। তো আমরা, রাশেদ আমাকে বলতেছে মামা চল চা খাই, ওয়েট করার কি আছে, এখানে চা খাই, আসলে তো দেখবই। তো আমরা গেলাম চায়ের স্টলে, গিয়ে বসলাম। ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। করে হঠাৎ করে রাশেদ আমাকে বলতেছে মামা আমার খুব খারাপ লাগতেছে, আমি ঝিঝি পোকার ডাকটা শুনতেছি, আমার খুব খারাপ লাগতেছে। কি বলতেছিস তুই, কি ইদানিং মানে কিছু খাওয়া টাওয়া শুরু করছিস নাকি, দুষ্টামি করতেছিস? না মামা আমার সত্যি সত্যি খুব খারাপ লাগতেছে, সেই ঝিঝি পোকার ডাকটা আমি ভিতরে শুনতে পাচ্ছি, আমার শরীর কাঁপতেছে। আমি হঠাৎ ওর গায়ে হাত দিয়ে দেখলাম আমার জ্বর আসতেছে। তো এর মধ্যে পিচ্চিটা আবার আমাদের জন্য চা বানাচ্ছে, চায়ের স্টলে চা বানাচ্ছে, মানে পানি গরম দিয়েছে। হঠাৎ মামা আমাকে ধাক্কা দিয়ে ইশারা করলো হাইওয়ের অপোজিটে। আমি চোখ দিলাম, দেখি ইমাম সাহেব ওখানে ঘাসের উপর বসা সূরা পড়ছে। আমি একটু কিছুক্ষণের জন্য স্পিচলেস থাকি। তারপর আমি চিন্তা করি এখানে কয়জন মানুষ, আমি, ইমাম সাহেব, রাশেদ, পিচ্চিটা, আর কেউ নাই আশেপাশে, আর মানুষজন সব বাজারে। আমি একটু অবাক হই, ইমাম সাহেব সূরা পড়ছে, তার মানে কোনো একটা ঘটনা ঘটবে, হয় আমি, না হয় রাশেদ, নাহলে পিচ্চিটা। তো আমার ভিতরে খুব স্ট্রাইক করতে থাকে, আমি ভিতরে ভিতরে প্রচন্ড ভয় পেয়ে যাই, এবং সূরার আওয়াজ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি কানে। ওই মুহূর্তে দেখি গ্রামে ওই বাজার থেকে হাঁটতে হাঁটতে দুজন ইয়াং ছেলে, আমাদের থেকে একটু বয়স্ক হবে, তারা এসে ওখানে বসে গল্প করতে থাকে। তো আমি আবার রাস্তা ক্রস করে ইমাম সাহেবের এই সাইডে আসি, হাইওয়ের এই সাইডে যেখানে উনি গাছের উপর বসা, ওখানে বসে ওনার সাথে কথা বলার চেষ্টা করি বারবার, মানে হয়তো ওনাকে একটু বাধা দেওয়ারই চেষ্টা করছিলাম, বাট উনি কোনো কথার কোনো জবাব দেন না, অ্যাজ ইফ মানে উনি আমাকে শুনতেই পাচ্ছেন না। কমপ্লিটলি একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে উনি ওই মুহূর্তে এক্সিস্ট করেন, এবং আমাকে শুনতেই পাচ্ছেন না, কোনো ভ্রুক্ষেপ নাই। হাইওয়ে দিয়ে মাঝে মাঝে 2-1টা গাড়ি যাচ্ছে, খুব রেয়ার, অত ভোরে। তো আমি অনেকক্ষণ ওনার সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হই। আমি দেখি যে উল্টা দিকে আমার চোখ পড়ে টি স্টলের দিকে, কাঠের বেঞ্চিতে যে 2টা ছেলে আসছিল, তারা মোটামুটি তর্কাতর্কি করছে এবং হাতাহাতি করছে। তো তখন আমার ইনস্টিংক্ট কাজ করে যে হয়তো বা আমাদের মধ্যে কেউ একজন ট্রাবলড, কে হতে পারে, হয়তো পিচ্চিটা। আমার ইনস্টিংক্ট বলে দেয় যে পিচ্চিটাই ট্রাবলড। কেন? আর আমি দেখতে পাচ্ছি 2জন লোক হাতাহাতি করতেছে একটা সময়, যদি চায়ের স্টল থেকে কিছু নিয়ে পিচ্চিটাকে মারে, মানে আমার ইনস্টিংক্ট এটা কাজ করতে থাকে। তো সাডেনলি আমার কি হয় জানি না, আমি দৌড়ায় চায়ের স্টলের দিকে যাই, ততক্ষণে হাতাহাতি মারামারি হচ্ছে ওই 2টা ছেলের মধ্যে। রাশেদ মোটামুটি ভয় পেয়ে নিচে বসে পড়ছে এবং প্রচন্ড জ্বর, গা কাঁপতেছে। আমি কি করব বুঝতে পারি না। আমি জাস্ট পিচ্চিটাকে বলি যে তুই দৌড় দিয়ে মামা চায়ের কাপগুলো ধুয়ে নিয়ে আয়। আমি চাচ্ছিলাম ওকে এখান থেকে সরাই দিতে কোনোভাবে, এই দিক থেকে সরাই দিতে, কারণ তখন হাতাহাতি হচ্ছে রীতিমতো, এবং তাদেরকে কিছু বলতে যাওয়াটাও ঠিক না, কারণ তারা মানে প্রচন্ড স্ল্যাং ইউজ করছে, গালাগালি করছে, হাতাহাতি করছে। আমি জাস্ট পিচ্চিটাকে বলি যে মামা তুই কাপগুলা ধুয়ে নিয়ে আয় বাজার থেকে। ও জাস্ট কাপগুলা নেয়, কোন রকমের কাপা কাপা হাতে কাপগুলা নিয়ে একটা দৌড় দেয়। ঠিক পর মুহূর্তে আমি শুনতে পাই একটা লরির সাইরেন প্রচন্ড জোরে। আমি দেখতে পাই, স্পিচলেস হয়ে যাই, আমার কিছু করার থাকে না, জাস্ট লরিটা পিচ্চিটাকে ডোলে নিয়ে চলে যায়। কয়েকটা মুহূর্ত আমরা 4-5টা মানুষ একদম স্পিচলেস অবস্থায় রাস্তার দিকে তাকায় থাকি। আমাদের সবার চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা।
আমি আজ পর্যন্ত এটা আসলে নিজের ভাষায় ডিসক্রাইব করতে পারি না, কি হয়েছে কেন হয়েছে আমি জানি না। জাস্ট এইটুক মনে আছে, 2-1 মিনিটের মধ্যে দেখি ইমাম সাহেব উঠে হেঁটে চলে যাচ্ছে। এর পরদিন আমরা ওইভাবেই চলে আসি এবং বহুদিন পরে শুনতে পাই যে ইমাম সাহেব ওখান থেকে চলে গেছেন এবং এরপরে আর ওনাকে এই অঞ্চলে কেউ খুঁজে পায়নি, দেখেনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকক্ষণ ধরে একটা ঘটনা শুনলাম এবং আপনারা অনেকেই এটার প্রশংসাও করছেন, দেখতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছি অনেক। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন উপস্থিত আছেন। আমি বলেছিলাম যে খুবই পছন্দ করি যার ঘটনা, এবং আমি খুবই লাকি যে আমি ডাকার আগেই আমাকে তিনি নক করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আলিফ, এবং আলিফের প্রায় বছর খানেকে কেন আমাদের মাঝখানে আর আসলেন না বা ঘটনা শেয়ার করলেন না আমাদের সাথে, বলেছিলেন যে কিছুদিন পরে আবার তিনি আসবেন, কিন্তু যখন জানলাম তখন আমি নিজে বেশ শিহরিত। তার সাথেই ঘটে গেছে অনেক অদ্ভুত টাইপের ঘটনা, আমরা সেগুলোই শুনবো আজকে। এবং বলেছিলাম যে আজকের ওয়েদার সবকিছু মিলিয়ে আজকের ভূত সন্ধ্যা চরম হবে, সুতরাং আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন। আলিফ, আপনার ঘটনা আমরা চলে যাই, কি হয়েছিল? আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে শুভ নববর্ষ, সাথে রাসেল ভাইকেও। আসলে ভুলেই গেছিলাম, পয়লা বৈশাখ শেষ হয়ে চলে গেছে। তো সবার আগে আকিবানিকা আর সেজুতি মিমি আপু, তাদের সাহায্য ছাড়া আমি কখনোই আজকে আসতে পারতাম না। তারা অনেক ইনফ্লুয়েন্স করেছে, যাবি কবে। তো আপনাকে আমি বলেছি রাসেল ভাই, কিছু অবস্ট্রাকশন ছিল দেখে আসতে পারিনি। তো ঘটনায় চলে যাই। লাস্টবার যখন এসছিলাম ভূত এফএমে, বলেছিলাম যে আমি আগের বাসায় থাকতাম, সেই বাসাটা টি শেপ ছিল এবং এই বাসাটাতে কোনাকুনি মুভমেন্ট হতো কিছু। আমি একটা জিনিস শুধু শুরুতে বলি যে আপনি যখন আমাকে ফোন দিয়েছিলেন তখন বললাম, ও আচ্ছা আপনি ধানমন্ডির আলিফ। আপনি বলেন যে না, আমি ধানমন্ডিতে এখন থাকি না। আমি বললাম যে তার মানে আপনি ওই আলিফ, ধানমন্ডির আলিফ। তো আপনি বললেন যে, আবারও বলেন যে আমি ধানমন্ডিতে অনেকদিন ছিলাম। এক্স্যাক্টলি, ধানমন্ডিতে 26 বছর পরে আপনার ছাড়তেও হয়েছে এই ঘটনার কারণে। ওকে, আমরা শুনি এখন। তো যখন লাস্টবার এসেছিলাম বলেছিলাম যে বাসাটা টি শেপ আর ডায়াগোনালি মুভমেন্ট হতো জিনদের, ডিরেক্টলি মেনশন করে দিলাম। তো মুভমেন্টের কারণে অনেক অ্যাবনর্মাল সাউন্ডস, অনেক অ্যাবনর্মাল ডিস্টারবেন্স আমাকে অনেক সময় অনেকভাবে ডিস্টার্ব করতো আর কি। তো এরপরে ভূতে আমি আসার পরে একটা টিম নিয়ে, আমাদের অকাল ত্রিকোণ টিমটা নিয়ে গ্রামের বাড়ি যাই। এর আগেও চাঁদপুর যাওয়া হয়েছিল, এরপরে আমি আবার গেলাম। জানতে পারলাম যে কিছু হন্টেড জায়গা আছে যেখান থেকে কিছু ঘটনা কালেক্ট করা যেতে পারে। তো লোকাল একটা ছেলেকে নিয়ে আমরা চলে যাই বিকালের পরে আর কি, সন্ধ্যার আগে। তো একটা শ্মশান ঘাটে যাব, ওখান থেকে একটা কবরস্থানে যাব। তো শ্মশান ঘাটে যাওয়ার পথে মাগরিব আযান দিয়ে দেয়, একটু ভিতরে ছিল দেখে দেরি টাইম লেগে গেছে। তো শ্মশান ঘাটে গেলাম, আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত আর কি শুরু হয়ে যাবে। এমন সময় আমি কিছু সাউন্ড পাচ্ছি, পিছন দিকে আসছে, ওই ঘাস এবং পানি একসাথে মিক্স সাউন্ডটা, কচ সাউন্ড পিছন থেকে আসছে। তো বৃষ্টি, আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি ওই দিনেই পৌঁছাই গ্রামে। তো অনেকের কাছ থেকে শুনলাম প্রচুর বৃষ্টি হয়েছে। তো ক্ষেতের মাঝখানে পানি আর আল, যেটা ক্ষেতের উপরে কাদা ভরা। তো স্যান্ডেল খুলে হেঁটে যাচ্ছি, ওই আপনার শ্মশান ঘাটটা ক্রস করে বড় একটা কবরস্থান আছে, ওই দিকটা হেঁটে যাচ্ছি। তো ওই সাউন্ডটা আমি পাচ্ছি পিছনে। তো মনে মনে চিন্তা করে নিলাম যে হয়তো এটা এলাকারই কোনো লোকজন হবে, তো আমার জন্য সুবিধা হলো আর কি, যদি কোনোভাবে রাস্তা হারিয়ে ফেলি এর সাহায্য নেওয়া যাবে। তো আপনার কবরস্থানের কাছে চলে গেলাম। কবরস্থানের কাছে পৌঁছার পরে আমার কাছে, আমি হাঁটছি পিছন দিয়ে, আমার সাউন্ডটা আসছে। তো আমার ফ্রেন্ড যায়, ইরফান আর জাওয়াদ, ওরা কবরস্থানের ভেতরে ঢুকে যায়। তো ঢুকে আস্তে আস্তে আমি থামি জায়গাটায় এবং পেছনে টর্চ মেরে দেখি কেউ নাই। তো আমি মোটামুটি অবাকই হয়ে যায়, এতক্ষণ ধরে সাউন্ডটা আসলো, এখন আর পেছনে সাউন্ডটা নাই কেন। তো হঠাৎ করে বাম সাইডে টর্চ মারলাম, দেখলাম একটা কুকুর। তো আমরা ভাবলাম যে যাক, এটাতে আসা যাবে আজকে রাতে। প্ল্যান হলো যে আমরা এই শ্মশান ঘাট হয়ে আজকে রাতে এখানে আসবো। তো আমাদের সামনেই বেরিবাদে উঠবো। ওঠার পথে স্লোপটা ভালো বড় স্লোপ। তো উঠছি, সাথে ওই কুকুরটা উঠছে আমার সাথে। বেরিবাদে উঠা হয়ে গেল, একটু সামনেই বাজার, অনেক লাইট।
তা দেখলাম আমার পাশ দিয়ে কুকুরটা হেঁটে গেল। বাজারের ভিতরে ঢুকার পরে আমি আর আলোর মধ্যে তাকে দেখতে পারলাম না। অনেক চেষ্টা করলাম দেখার ভালো করে, এবং আমার সাথে যারা ছিল তাদেরকে অনেক বলার চেষ্টা করলাম। মনের ভেতর থেকে সায় পেলাম না আমি ওদেরকে বলবো। তো বাজার ক্রস করে কালভার্ট দিয়ে গ্রামের বাড়ি চলে গেলাম, এবং যে ছেলেটা যাবে সেই ছেলেটাকে বললাম যে আজকে রাত 3টার দিকে রেডি থাকিস। তো ওকে রাত 2:45টার দিকে যথাযথ দোকানে ঘুমিয়েছিল। তো ওই দোকান থেকে ডেকে নিয়ে এসে বাড়ির উত্তর দিকে একটা কবরস্থান আছে, সেদিকে রওনা দিলাম। বাড়ির মাঝখানে যাওয়ার পথে তো আমি সবার লাস্টে ছিলাম, কারণ ক্যামেরাটা ছিল আমার হাতে। তো ক্যামেরাটা দিয়ে আমি সবাইকে দেখছি, পাশ দিয়ে দেখলাম কুকুরটাও যাচ্ছে। ভাবলাম যে কুকুরটার ভিডিও করে কুকুরটাকেও নিব। ও মা, দেখলাম যে ভিডিও করছে ঠিকই, ওই জায়গায় আমার ভিডিওতে কোনো কুকুর আসছে না। খুব অবাক হয়ে গেলাম। বলবো ইরফানকে, জাওয়াতকে বলতে চাচ্ছি না, কারণ ও একটু বেশি ভয় পেয়ে যেতে পারে, আর ভয় পেয়ে গেলে আমাদের এই ইনভেস্টিগেশনটা আর হবে না। তো জাওয়াতকে না বলে ইরফানকে বলবো, সেটাও সাকাচ্ছি না। কবরস্থানে দিয়ে গেলাম। কবরস্থানটা পরে উত্তর দিকে, আমি ডান দিকে নিচে নামবো, একটু ঢালু জায়গা। দেখলাম কুকুরটা কবরস্থানের দিকে গেল না, সেটা সোজা চলে গেল বাড়ির মাঝখান দিয়ে, সোজা উত্তর দিকে গেল, কিন্তু কবরস্থানের দিকে গেল না। তা আমরা একটু কাটা পারিয়ে কবরস্থানে গেলাম। ওখানে একটা কবর, নতুন একটা কবর হয়েছে, আমার এক আত্মীয় আর কি, হুমায়ুন নাম, তার কবরটা দেখছি। পাশে আরেকজনের কবর ছিল, কালাম। তো ওনার কবরটার সম্বন্ধে কাহিনী আমাকে ওই লোকাল ছেলেটা বলছে যে হুমায়ুন দাদা নাকি এরকম পাশে যার কবর, তার মাসখানেক আগে দেখতে পেল যে কবরটা 1 বছর পর ইনট্যাক্ট পাওয়া গেছে, সেও আজকে, হুমায়ুন দাদা আজকে নাই। এই কথা শুনতে শুনতে আমরা ডিসাইড করলাম যে আমরা আরেকটু সামনে যাব। সামনে গিয়ে আরেকটু ঢাল আছে, ক্ষেত, কবরস্থান শেষ, ছোট কবরস্থান বাড়ি। তো ক্ষেতের দিকে গেলাম, হঠাৎ ডান দিকে তাকালাম। ডান দিক তাকালে আবার বেরিবাদ দেখা যায়। ডান দিকে তাকানোর পর দেখলাম একটা লাল লাইট বেরিবাদটা প্রায় 1/2 কিলোমিটার দূরে আমাদের দিকে আসছে। ইরফান জাওয়াত বলল, দোস্ত দেখ একটা লাল আলো আমাদের দিকে আসছে। আমি মাথা ঘুরিয়ে দেখি যে ওরা দেখছে লাল আলো, আমি দেখছি কুকুর। ওই কুকুরটাই আসছে আমাদের দিকে। বললো, দেখ দোস্ত আমাদের দিকে এগিয়ে আসছে, আমরা ভেতরে ঢুকে যাই। তা আমি দেখলাম আসলেই তো এই কুকুরটা ওই দিক থেকে এদিকে আসছে, কাছে আসছে। তা আমরা কবরস্থানে ঢুকে গেলাম। দেখলাম যে না, সে আর কবরস্থানের ভেতর ঢুকছে না। এবং রাসেল ভাই, আমি বলি, জানি না কি শেপ দেখলাম, এটা কুকুরও ঠিক বলবো না, সামনে আসার পরে বাঘও ঠিক বলবো না, একটা অ্যাবনর্মাল শেপ। এটার ডেসক্রিপশন রাসেল ভাই আমার জানা নেই। এমন উইয়ার্ড ডেসক্রিপশন আমি এই জন্তু কখনো দেখি নাই। আমার চোখে কখনো এরকম চোখে পড়ে নাই, বা আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রিতে এরকম কোন জন্তু আছে বলে মনে হয় না। হঠাৎ করে আমরা ভিতর থেকে ডিসিশন নিলাম যে চলে যাব। তা আমি বললাম না, এখন যাব না, কারণ আমি মনে মনে অ্যাজিউম করে নিয়েছি যে জিনিসটা আমাদের সাথে কবরস্থানে ঢুকতে পারছে না, তাহলে কবরস্থানটা সেফ, এবং কবরস্থানে আমি সেফ থাকবো। 1 ঘন্টা এখানে টাইম পাস করি। তো ভেতরে আমরা বসলাম, বসার পর কথা বলতে বলতে দেখলাম যে না, কিছুক্ষণ পরে এটা চলে গেছে। আবার কিছুক্ষণ পর ব্যাক করার পর দেখলাম যে কবরস্থানে যেসব গাছ আছে, ওরা আমাকে বলে, দেখ দোস্ত গাছগুলা নড়তেছে। আমি মাটির দিকে তাকিয়েছিলাম আর কি। গাছগুলা শো করে নড়তেছে, কিন্তু পেছন সাইডের গাছগুলা নড়তেছে না। আমি ডান দিকে তাকাই, দেখি যে ওই জিনিসটাই ফু দিচ্ছে অনেক জোরে, এবং গাছগুলা নড়তেছে। আমার সাথে যে ফ্রেন্ড দুটো আছে, ওরা দেখতেছে গাছ নড়তেছে, ওরা ডান দিকে কিছুই দেখছে না। আমি ওদেরকে বলছি না তোরা ডানে দেখ। এই মুহূর্তে থেকে কিছুক্ষণ পর ওটা চলে গেল। বললাম যে চল আবার বাড়ির দিকে যাই। তো ওই কবরস্থানে যে ঢোকার রাস্তাটা, আমার ওই জায়গাটা, উঁচু জায়গাটা ক্রস করে বাড়ির দিকে যাচ্ছি, আবার ওইটা ব্যাক করলো। তো এবার যে পাশ দিয়ে যাচ্ছি, পশ্চিম সাইডে যেসব গাছ আছে সব নড়ছে। তো ইরফান আর জাওয়াত বলছে যে এই সাইডে গাছ নড়তেছে না, এই জায়গায় গাছ নড়তেছে, এটা কি? আমি তো দেখতেছি এই হেঁটে যাচ্ছে ওই পাশ দিয়ে, বাড়ির টিনের চাল ক্রস করে হেঁটে যাচ্ছে, আর গাছগুলো সব নড়ছে। তো আমি বাড়ি ক্রস করে ঘরের পর্যন্ত পৌঁছাই, আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছানোর পর যে ছেলেটার সাথে ছিল ওকে ওই দোকান পর্যন্ত আবার এগিয়ে দিয়ে আসি। রাতের বেলা নামে ঝুম বৃষ্টি, শোষ বাতাসের মধ্যে টিনের চালের উপর অনেক হাঁটার সাউন্ড। তো এর মধ্যে আমি একটা কি বলবো অ্যাডভাইস পাই যে এটা ওদেরকে বলা যাবে না, আমার ফ্রেন্ডদেরকে বলা যাবে না, বললে আমাদের বিপদ হবে। তো সেটা আমি আর ওদেরকে বলি না। পরের দিন আর ইনভেস্টিগেশনের নাম নাই। আমি বললাম যে না, আর ইনভেস্টিগেশন বাদ, ঢাকা চলো ডিরেক্ট। তো ঢাকা চলে আসি। ঢাকায় আসার যেদিন পৌঁছতে রাত 10টা বাজে। এমনি অনেক টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর সময়
আমি যে জায়গায় আমি ডান পাশে কাজ হয়েছিলাম আর পাশে ছিল ভাই, তো দেখতে পাচ্ছিলাম না। এসিটা ছিল ভাইয়ের উপরে, আমার ভাই যেদিকে ঘুমায় তার একটু উপরে এসিটা। হঠাৎ করে দেখলাম এসিটা চালু হয়ে গেছে। তো আমি বললাম, এই আকিব, তুমি এসিটা অন করলা কেন? এখন তো এমনি শীত লাগতেছে, এসিটা অন করার দরকার নাই তো, বৃষ্টি হয়েছে বাইরে। দেখলাম ওর কাছ থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। এবার আমি বললাম ও থাক, ঘুমিয়ে গেছে তাহলে। আমি এসিটা অফ করতে যাই, দেখি এসি অলরেডি অফ, আর বাতাস তো হু হু করে বেরোচ্ছে এসি থেকে। আমি আর কোনো ধরনের সাউন্ড করতে না করে ঘুমিয়ে যাই। 2-3 দিন খুব আরামে ছিলাম। এরপরে আবার রাত্রেবেলা, রাত 2টা-3টার ঘটনা। আমার বাবা এখন এটা নিয়ে খুব ইরিটেট ফিল করে। আমি প্রতিদিন রাতে গেমস খেলি, আবার এলাকার ল্যান যারা ইউজার আছে তাদের সবাই সাথে একটা গেমস খেলি। তো গেমস খেলা অবস্থায় সবার সাথে কথাবার্তা চলতে থাকে, কানে হেডফোন। তো এই হেডফোনে হঠাৎ করে আমার কান থেকে হেডফোনটাকে জানি সরিয়ে দিল। রাত 2টা-3টা, আমার ভাইটা ঘুমিয়ে গেছে, ওকে আমি দেখেছি ঘুমাচ্ছে। তো হেডফোনটাকে সরালো। আশেপাশে তাকিয়ে দেখলাম, আমার রুম অন্ধকার এমনিতেই, তো আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নাই। হেডফোনটা আমার কানে প্লেস করে আবার খেলতে খেলায় মনোযোগী হয়ে গেলাম। আবার ওই খেলার মাঝখান থেকে খুবই কর্কশ সাউন্ড, লাইক এরকম করে সাউন্ড আসছে, আই আলিফ এরকম করে ডাকছে আমাকে। আমি খুবই বিরক্ত, আমি গেমটা অফ করে হেডফোনটা ঘাড়ের মধ্যে রাখি, কি হচ্ছে, এরকম সাউন্ড কেন আসছে। দেখলাম যে আমার মধ্যে এরকম দরজা কন্টিনিউয়াস নক নক করতেছে, এরকম সাউন্ড আসতেছে। আর সাউন্ডগুলো এরকম যে কিছুক্ষণ পর পর আপনার বোতল থেকে কে জানি বেরোচ্ছে, করে এভাবে বেরোচ্ছে। আমার কাছে খুবই উইয়ার্ড লাগে। আমি ওই দিন রাতে ঘুমিয়ে যাই। এর 2-3 দিন পরে আমি আবারও 3টার দিকে গেমস খেলে উঠি। উঠার পরে প্ল্যান করছি শুভ। এমন সময় আমার কানের পাশে ফিস ফিস করে বলে যে তোর বাসায় আজকে আসন বসবে। আমি ওই দিন খুব ভয় পেয়ে যাই। আসন মানে কি? তো আমাকে খুব কর্কশ ভাষায় বলছে। এই ভাষা আপনি রাসেল ভাই ট্রাই করলেও বুঝবেন না। আমি বুঝতে পারছি কিন্তু বাসায় আজকে আসন বসবে। তো আমি বললাম আসন মানে কি? পরের দিন আমি ওই দিন রাতে ঘুমিয়ে যাই। ওই জিনিসটার সাথে আমি কনভারসেশনে জড়াই না। আমি জড়ালেই ভাবতাম যে আমাকে যদি কোনো ধরনের ক্ষতি করে, তো আমি ঘুমিয়ে পড়ি। তো পরের দিন সকালবেলা জিজ্ঞেস করলাম আসন মানে কি একজনের কাছে। তো সে বললেন যে আসন হচ্ছে এই আধ্যাত্মিক মানুষগুলা যখন এদের সামান করে তখন এরা একসাথে বসে ডেকে নিয়ে আসে এদেরকে। তো আমি খুব ভয় পেয়ে গেলাম, আসন বসবে মানে এই জায়গায় আসন আছে নাকি? তো পরের 2-3 দিন এরকম আমি আবার খুব আরামে ছিলাম। 2-3 দিন পরে আমাকে আবার একদিন এসে বললো যে তোর বাসায় আজকে আসন বসবে। আমি একটু সাহস নিলাম বুকে যে আজকে আমি একটু ঘুমানোর ভান করে ওকে ঘুমানোর ভান করে থাকি, সাউন্ডটা শোনার চেষ্টা করি কি আসন বসবে অ্যাকচুয়ালি। তো শুয়েছিলাম, রাত্র 3:30 পৌনে 4টা বাজে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, বোতল থেকে এরকম সাউন্ড আসছে। বাথরুম থেকে আমার ড্রয়িং রুমে ভর্তি 70টার উপরে এরকম সাউন্ড পেলাম। আমি মোটামুটি আমি ঘাবড়ে যাই যে এটা কি, এটা এরকম সাউন্ড হচ্ছে কেন, এরকম সাউন্ড আসছে কেন, এরকম সাউন্ড তো আমি কখনো শুনি নাই। তো দেখলাম যে শুয়ে আছি এবং ড্রয়িং রুম থেকে এরকম সাউন্ড হচ্ছে। মনে হচ্ছে যে ড্রয়িং রুমের মধ্যে একটা ক্রাউডেড এরিয়া, অনেকে কথা বলছে, কারো কথা মানে হু 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 করে অনেক সাউন্ড আসছে। তো আমি এই সাউন্ডগুলো খুব ক্লিয়ার শুনতে পাই যে অনেকে কথা বলছে, অনেকে। তো আমি এরকম ওনাদের ওই ভাষাগুলা রাসেল ভাই চাইলেও আপনি নর্মাল মানুষদের মতো না। তো আমি ঘুমিয়ে পড়ি ওই দিন রাতে। পরের দিন সকালবেলা ফ্যামিলির বাবা মানে অনেকে জিজ্ঞেস করলাম, মধ্যে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমি প্রায় এরকম ড্রয়িং রুম থেকে অনেকের সাউন্ড পাই। মাঝে মধ্যে হিন্টসও দিতাম, আমি কিন্তু অনেক কিছু টের পাচ্ছি বাসায়। মাও বলতো যে হ্যাঁ আমি ওরকম অনেক কিছু পাচ্ছি। এরপরে হঠাৎ দেখলাম যে আমার মা অসুস্থ হয়ে পড়লো। মা যখন অসুস্থ হলো, আমরা সবাই এরকম রাত্রে 12টা 12:30, মা ঘুমিয়ে গেছে। তো আমরা ড্রয়িং রুমে টিভি দেখছি। এমন সময় মার চিৎকার। রুমে যে দেখি মা বলতেছে আমার খাটটাকে জানি টান দিল, আমার খাটটাকে জানি উপরে উঠে ফেললো। এটা আমি তখন মিলালাম এর 2-3 দিন আগে আমারও সেম অবস্থা হয়েছিল। আমি ঘুমিয়েছিলাম রাত্রে 3:30 4টা, আমার খাট জানি কেউ 1-2 ফুট উপরে উঠে ফেলেছে। মানে আমাকে সারাক্ষণ ডিস্টার্ব করতো রাসেল ভাই। আমি এটা আমি কাউকে বলতে পারি নাই। আমি ওই যে গ্রামের বাড়িতে শুনেছি যে আমি বললে বা কোনো ধরনের ক্ষতি হতে পারে, আমি কাউকে ভয়ে বলি নাই। তো এরপরে নামাজ পড়তে যাচ্ছি,
বা চেম্বারে যাচ্ছি, চেম্বার থেকে ব্যাক করছি, আমি একে মাঝে মধ্যে দেখতে পেতাম। কখনো ডিফারেন্ট বিড়াল কুকুরের শেপ নিত, কখনো শেপ নিত মানুষের। একটা রিক্সা দিয়ে যাচ্ছি আমি, চেম্বার থেকে রিক্সা নিয়ে আপনি নর্মাল আপনার এই কমফোর্ট হসপিটাল গ্রিন রোড ডানে ঢুকবো, এমন সময় রিক্সা, আমার রিক্সা যাচ্ছে 5 লিটার রিক্সা, আমাকে বলে হরিচাস এভাবে খুবই জোরে, এবং পার দিকে তাকিয়ে দেখলাম এর পাটা রিক্সার যেখানে আমরা পা রাখি সেখানে নাই, পাটা উল্টা। এবং বুঝতে পারলাম যে যাক, যে সে, আমি তাকে জিজ্ঞেস করছি সেই এটা। আবার কিছুক্ষণ পর রিক্সা সামনে আমার রিক্সাটাকে ওভারটেক করে গেল, এবং ওখান থেকে এই খালি যাবেন নাকি, ওই রিক্সাতে আবার মানুষ উঠে বসলো, আমি কিন্তু ওখানে দেখতে পাচ্ছি তাকে। তো এরকম ইনসিডেন্ট হতেই চলছিল। তো ডিসেম্বরের লাস্টের দিকে খুব ইচ্ছা হলো রাসেল ভাই আপনাকে SMS দিব, SMS লিখবো রাত 9টা বাজে যে রাসেল ভাই ইটস আলিফ, আবার আসতে যাচ্ছে ভূত FM। আমি রাসেল ভাই টাইপ করতে পারছি না, অনেক চেষ্টা করলাম মোবাইল ফোনে আমি SMS লিখবো, আমি SMS লিখতে পারছি না। 4-5 বার ট্রাই করলাম, পারলাম না। 1 ঘন্টা আমার হাতটা মনে হচ্ছে যে আমার আর্থ্রাইটিসের পেশেন্ট হয়ে গেছি। আর্থ্রাইটিসের পেশেন্টরা সকালবেলা ঘুম থেকে উঠলে হাত এরকম মুট অবস্থায় থাকে, আমার অবস্থা ঠিক এরকম, আমি টাইপ করতে পারছি না। খুবই আজব লাগছে, এইগুলি কি, আমি তো এরকম কখনো ফেস করি নাই, আমার সাথেই কেন? তো আমি আপনাকে চেয়েও বলতে পারলাম না, ফ্রেন্ডদেরকেও চেয়েও বলতে পারছি না। এবং মাঝে মধ্যে আমাকে এসে অফার দিত যে এই চল আজিমপুর কবরস্থানের পাশে যাই। আজিমপুর কবরস্থানে যাই সেটা কিন্তু বলছে না সে, আজিমপুর কবরস্থানের পাশে যাই। আজিমপুর কবরস্থানের পেছনে একটা ইরানিয়ান কবরস্থান আছে, আপনি জানেন কিনা আমি জানি না, আছে। সেই জায়গায় সে আমাকে নিয়ে যেতে চায়, হয়তো সেই জায়গাটা ভালো না। আমাকে সে মাঝে মধ্যে নিয়ে যেতে যেত বসুন্ধরা সিটির যে উপরে গম্বুজটা সেটার উপরে, আমাকে নিয়ে যেতে যেত গুলশান লেকের কাছে, আমাকে নিয়ে যেতে যেত বাড্ডায়, মেরুল বাড্ডা, মধ্য বাড্ডায় নিয়ে যেতে যেত। চল তোকে এমন জিনিস দেখাবো, সেটা দেখালে তুই আর ইনভেস্টিগেশন করবি না। এখন সে কি আসলে আমার ইনভেস্টিগেশনের করার কারণে পেছনে লেগেছে, আমি সেটা এখনো ধরে উঠে বসতে পারিনি। তো এরকম মাঝে মধ্যে আমাকে বলতো যে চল যাই বুড়িগঙ্গা নদীর তীরে যাই। আমাকে কিছু বাসা ঢাকা শহরে কিছু বাসা যেগুলি খুবই সেফ না, আনসেফ বাসাগুলোর অ্যাড্রেসও সে আমাকে দিয়েছে যে এইসব বাসাগুলো ভালো না। তো আমি এগুলি মেনশন করতে যাচ্ছি না এগুলি এরিয়াগুলো কোথায়। তো লাস্ট মোমেন্টে বলতে চাই যে রাসেল ভাই অনেক চেষ্টা করে একজনের কাছে যাই, আমি একাই যাই। যাওয়ার পরে আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে আমার সাথে এরকম কেন হচ্ছে, আসলে কি এরকম কিছু আছে আমার সাথে? হ্যাঁ এতদিন ছিল, এখন আর নাই। এইটা ঘটনা হচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিকে, এখন আর নাই। তো আমাকে বলছে যে তোমরা বাসা ছাড়তেছো কবে? তখন আমার মনে পড়লো আগে আমাকে বলতো যে তোরা এইটা ছেড়ে দে, বাসা অনেক ভালো থাকবি জ্ঞানের দিকে। এবং লাস্ট মোমেন্টে একটা চিরকুটও আমাকে দিয়ে গেছে, রাসেল ভাই আমি আপনাকে দিয়েছি এটা। ওইটাতে লেখা ছিল যে বাসাটা ছেড়ে দে, ভালো থাকবি সবসময়। আমি উনাকে বললাম, উনি আমাকে বললেন যে হ্যাঁ ছিল, এতদিন ছিল, কিছুদিন আগে তার মৃত্যু হয়। কারণ আমরা তো জানি ভাই জিনদের মৃত্যু আছে। তার বয়স হয়েছিল 1603 বছর, এবং সে আমাকে চেয়েছিল তার সাথে নিয়ে মরতে। সেও মরবে, আমাকেও চেয়েছিল ক্ষতি করে যেতে। তো আলটিমেটলি কিভাবে বেঁচে গেছে আমি জানি না, আমাকে সে পজেস করতে পারেন নাই, এবং সে চেয়েছিল আমাকে নানাভাবে ক্ষতি করার জন্য। অনেক ক্ষেত্রে আমি খেতে গেলেও আমাকে খেতে দিত না। আমি শুনলাম যে আমি দেখছিলাম আপনার সঙ্গে একটা ব্যাগ নিয়ে এসেছেন, সেই ব্যাগের মধ্যে তসবিহ থেকে শুরু করে সবকিছু আছে। হ্যাঁ, এবং আমি আপনাকে যে ইভিপি গুলো দিয়েছি সেগুলো আমার যে হেডফোনে রেকর্ড করা সেটাও কিন্তু আপনাকে দেখালাম, এবং 4টা ইভিপি দিয়েছি। একটার মধ্যে আমার ছোট একটা কনভারসেশন আছে তার সাথে, এবং ছবিও আপনাকে দিয়েছি। আমি পায়োনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেলে যাওয়ার পরে একটা ছবি তুলে, আর আমি কখনো বিড়াল ধরিনি রাসেল ভাই, ওই দিনই ফার্স্ট টাইম বিড়াল ধরি। বিড়াল ধরার পরে বিড়ালটাকে ডাক দিলাম, তো আমার হোস্টেলের একটা ব্যাচমেট আছে তানভীর, ও বললো যে তুই ডাক দিয়ে চলে আসবে, এত অনেক মেশুক। ডাকলাম, আমার পায়ের উপরে চলে আসলো। আমি বললাম দোস্ত একটা যেহেতু লাইফে ফার্স্ট বিড়াল ধরলাম, একটা ছবি তোলার পরে যে আপনাকে এই ছবিটা দেখালাম, বিড়ালের পাশে একটা স্কাল। আমি এটা এডিট করিনি আসলে, মিথ্যা কথা বলে লাভ নেই, আমি যেভাবে ছিল সেভাবে আপনাকে দেখালাম। বিড়ালের সাথে ওই পাশাপাশি যদি ছবি কাঁপতো, ক্যামেরাটা কাঁপতো, তাহলে রিজেমব্লেন্স বোঝা যেত। পাশে একটা স্কাল দেখা যাচ্ছে। এটা আমি এখনো কোথাও পাবলিশ করিনি, আপনাকে ফার্স্ট দেখালাম।
রাইট। তো আমরা চমৎকার ঘটনা শুনলাম আলিফের কাছ থেকে, এবং আলিফ অনেক ধন্যবাদ আসার জন্য, এবং আশা করছি যে আলিফ যেহেতু সমস্যা মুক্ত আছেন সুতরাং আবারও আসবেন, এবং আমরা আশা করবো আসবেন, এবং আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে সেটার প্রশংসাও করছেন আলিফের। তো SMS গুলো নিয়ে আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রথম অতিথি। আপনার নামটা প্লিজ আরো একবার বলেন। সম্ভবত আপনার নাম পরশ, রাইট? পরশ এসছেন আমাদের সাথে আবারও তার ঘটনা নিয়ে। তার নানুর সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি তিনি এখন শোনাবেন আমাদেরকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। পরশ, আপনার কাছে। হ্যালো লিসেনার্স, পরশ এগেইন। আজকে এখন আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, তো এই ঘটনাটা শেয়ার করার আগে আপনাদের বলে দিই, আপনারা যারা জানালা খুলে ভূত এফএম শুনছেন, তো প্লিজ জানালাগুলো এখনই শাট করে দিন, বন্ধ করে দিন, কারণ আমার এই স্টোরিটা শোনার পরে মনে হয় না আপনারা কেউ জানালার কাছে গিয়ে জানালাটা বন্ধ করতে পারবেন। হাউএভার, তো আমার এই ঘটনাটা আমার এক নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। উনি গত 2007 সালে মারা যান। তো মারা যাওয়ার আগে বেশ কিছু ঘটনা সে আমার সঙ্গে শেয়ার করছিল, তার মাঝে এটা একটা যেটা শুনে আমি বেশ ভয় পেয়েছি আর কি। তো এই ঘটনাটা শুরু বললে ভুল হবে, মানে ঘটনাটা যে সময়কার সেটা হচ্ছে অনেক আগের। উনি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলেন, প্রায় ব্রিটিশ পিরিয়ড অথবা এরকম 1948 এর আগে, 47-এর আগে অথবা 48-এর আগে এরকম। তো উনি যে স্কুলে পড়তেন ওই সময় পড়াশোনা খুব কম স্টুডেন্টই করতো। তো অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা একটা স্কুলে এসে পড়তো, কেননা স্কুলের সংখ্যাও এত বেশি ছিল না এখনকার মতো যে অ্যাভেলেবল যে আপনারা গিয়ে পড়বেন এরকম। তো অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা এসে পড়তো। তো স্টুডেন্টরা যেহেতু অনেক দূর থেকে আসতো, তো স্কুলের পিছনে একটা হোস্টেলের মতো করে দেয় আর কি, প্রিন্সিপাল স্যার অথবা হেডমাস্টার স্যার একটা হোস্টেলের মতো করে দেয়। তো আমি স্কুলের বর্ণনাটা দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট একটা ট্রায়াঙ্গেল শেপ, 3 কোণা শেপ, মাঝখানে হচ্ছে আপনার স্কুলটা, স্কুলের ঠিক পিছনেই হচ্ছে হোস্টেল, আর তার ঠিক পাশেই হচ্ছে হেডমাস্টার স্যারের কোয়ার্টার বা বাসা। তো আরেকটু বলে রাখা ভালো যে আপনাদের যে হোস্টেলটা আছে, এই হোস্টেলটার পিছনে ছিল একটা চার্চ হচ্ছে খ্রিস্টানদের যেটাই। তো এই চার্চের সঙ্গে আর চার্চের পাশে আর হচ্ছে হোস্টেলের মাঝখানে ছিল একটা গ্রেভিয়ার্ড, খ্রিস্টানদের গ্রেভিয়ার্ড। তো যেটা হতো যে গ্রেভিয়ার্ডটা যেহেতু হোস্টেলের সাথে লাগোয়া অবস্থায় ছিল, তো ওই হোস্টেলের যে জানালাগুলো ওই গ্রেভিয়ার্ডের পাশে ছিল বা গ্রেভিয়ার্ড বুক করেছিল, তো ওই জানালাগুলো স্টুডেন্টরা সবকিছু ভুলে গেলেও সন্ধ্যার আগে ঠিক ওই জানালাগুলো লাগিয়ে দিত। মানে কোনো অবস্থাতেই ওই জানালাগুলো সন্ধ্যার আগে খোলা থাকতো না, সব লাগানো অবস্থায় থাকতো। তো হাউএভার এটা হচ্ছে অনেকটা বছরের শেষ, শীতের দিকে, নানুদের পরীক্ষাও প্রায় শেষ এবং নানুরা বেশ সিনিয়র, চলে যাবে এরকম একটা অবস্থা পরীক্ষা টরীক্ষা দিয়ে। তো ওনারা হেডমাস্টার স্যারকে বলল যে স্যার আমরা তো চলে যাব, আর বার্ষিক পরীক্ষাও প্রায় শেষ, তো শীতের সময় আমরা একটু পিকনিক করব, বেশি দূরে না, ক্যাম্পাসেই, তো হোস্টেলের সামনেই আমরা একটু রান্না বাড়া করে জাস্ট একটু মজা করবো এই। তো স্যার বলছেন আচ্ছা ঠিক আছে করো। তো নানা অ্যাজ ইউজুয়াল যেটা যে পিকনিকে যা যা করতে হয় করছেন, রান্না বাড়া করে, যেটা ফর্মালি যেটা হয় যে সিনিয়ররা জুনিয়রদেরকে আগে খাওয়ায় দেয়, তারপর তাদেরকে পাঠায় দেয় এবং নেক্সট তারা খাওয়া দাওয়া করে একটু মজা টজা করে এই। তো এইভাবে নানারা তার জুনিয়রদেরকে খাওয়াই দিচ্ছেন। খাওয়াই দেওয়ার পরে বলছে ঠিক আছে তোমরা রুমে চলে যাও, আমরা একটু পরে খাবো, পরে খাওয়ার পর জাস্ট ক্যাম্প ফায়ার অথবা এই ধরনের কিছু একটা করবে। তো নানুর যে রুমমেট ছিল, তার জুনিয়র ছিল, তো তাকে খাওয়াই দেওয়ার পরে রুমে পাঠায় দেওয়া হয়েছে। তো পাঠায় দেওয়ার কিছুক্ষণ পর নানুরা খাচ্ছেন। তো এই সময় বেশ জোরে একটা চিৎকার নানুরা শুনতে পায়। তো এটা শোনার পরে নানুরা প্রায় খাবার টাবার রেখে এক দৌড় দিয়ে চলে যায় যে আসলে কোন রুমটা থেকে চিৎকার আসলো। তো দেখলো যে নানু যে রুমে থাকে সেই রুম থেকেই চিৎকারটা আসছে, এবং নানুর বেডের পাশে তার রুমমেট যে ছোট ভাই ছিল সে জাস্ট উবুর হয়ে পড়ে আছে। তো মুখটা তার দেখা যাচ্ছে না। বাট ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে জানালাটা নানু বিকালেই লাগায় দেয় অথবা তার রুমমেট বিকালেই লাগায় দেয়, কেউ কোনো অবস্থাতেই সন্ধ্যার পরে ওটা খোলা রাখে না, সেই জানালাটা খোলা এবং কোনো ধরনের এয়ার ফ্লো নাই, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। তারপরও ওই জানালাটা জাস্ট বাড়ি খাচ্ছে কপাটের সঙ্গে। হাউএভার, তো নানুরা জানলাটা প্রথমেই ঢুকেই জানলাটা আগে লাগায় দেয়।
লাগায় দেওয়ার পরে ছেলেটাকে জাস্ট বিছানায় শোয়ানোর পরে যেটা দেখে যে তার গলার মাঝে জাস্ট একটা দাগ হয়ে আছে, যে কারো গলা যদি কেটে দেয়া হয় ব্লাডের যেরকম ছাপ পড়ে এই ছাপটা কিন্তু সেরকম না, নট লাইক দ্যাট, এইরকম না। ছাপটা হচ্ছে আপনি যদি কষে কাউকে চড় মারেন অথবা জোরে যদি ধরেন 5টা আঙ্গুল কিন্তু বসে যায়, 5টা আঙ্গুল বসে যায়, বাট ওখানে কিন্তু কোনো ব্লাড অথবা এরকম কিছু থাকে না। বাট ওই ছেলেটার গলার মাঝে 5টা আঙ্গুল বসছে ঠিকই, কিন্তু ওখানে ব্লাডের একটা ছোপ ছোপ দাগ আছে, মানে তরল, ব্লাডটা হচ্ছে লিকুইড, এরকম একটা অবস্থা। মানে কেউ কাটা হাত দিয়ে অথবা এমন ভাবে ধরছে যে ছেলেটার গলা থেকে ব্লাড বের হয়ে আসছে এরকম একটা। তো ব্লাডটা পরিষ্কার করার পরে দেখা গেল যে না, তার গলায় আসলে কাটাও যায় নাই অথবা মুখ দিয়ে ব্লাডও পড়ে নাই। তো কিছুক্ষণ পর পানিটা নিতে দেওয়ার পরে ছেলেটার যখন হুঁশ ফিরলো তখন বললো যে আচ্ছা কি সমস্যা, কি এরকম করে চিৎকার করলা কেন, আর তোমার গলায় এরকম ব্লাড আসলোই বা কোথা থেকে, তোমার গলা তো কাটা যায় নাই, কি সমস্যা কি? তো বললো যে ভাইয়া আপনারা যখন আমাদেরকে খাওয়ানোর পরে রুমে পাঠাই দিলেন, তো আমি এসে দেখি যে এই রুমের এই জানালাটা খোলা। তো জাস্ট জানালা খোলা, আমি বিকালে জানালা লাগাইছি, কে জানলা খুঁজছে এটা আমি বুঝতে পারি নাই, আর আপনারা তো অনেক আগে থেকেই বাইরে। তো যাই হোক, তো আমি আর কি জানলাটা লাগাইতে যাই। তো জানলাটা লাগানোর মানে জাস্ট কপাটে হাত দিছি যে জানলাটা লাগাবো, এই সময় একটা হাত জাস্ট আপনার হচ্ছে ব্লাড মিক্সড হাত, মানে হাতটা এরকম যে হয়তো বা গলে পচে গেছে বাট হাতের মধ্যে এখনো রক্ত লেগে আছে, খপ করে এসে আমার গলাটা চিপে ধরছে। তো চিপে ধরার পরে যেটা হয়েছে যে সে আমাকে টানতেছিল যে জানলাটা দিয়ে আমাকে বাইরে নিয়ে যাবে, বাট জানালাটা এই সময় আমি মানে এমন ভাবে অবস্থা যে আমার শ্বাস পুরো বন্ধ হয়ে আসছে, আমি কিছুই বলতে পারতেছিলাম না। বাট জানালাটার কাছে সে যখন আমাকে টেনে নিয়ে যায়, বাট নিয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে সে হয়তো আমাকে বাইরে নিয়ে যাবে, পারতেছিল না বাইরে নিয়ে যেতে। কারণটা হচ্ছে জানালায় গ্রিল ছিল, সারাশি ছিল, এই কারণে সে পারেনি। আর এই সময় আমি খুব জোরে একটা চিৎকার দিছি, তারপরে কি হয়েছে আমার আর মনে নেই। তারপরে ভাই যে আমাকে বিছনা থেকে উঠালেন, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় নানুরা যদিও বেশ বড়, তারপরও অনেক ভয় পায়। ভয় পাওয়ার পরে হয় যে কি যে সেই হোস্টেলে আর কেউ থাকে না। সঙ্গে সঙ্গে রাতে তারা প্রায় সবাই প্রিন্সিপাল স্যারের বাসা, যেহেতু স্কুলের পিছনেই, তো তারা সবাই হেডমাস্টার অথবা প্রিন্সিপাল স্যারের বাসায় চলে যায়। যার পরে বলে যে স্যার এই যে এরকম কাহিনী ঘটছে, তো আমরা এখন কি করব? তো বললো যে আচ্ছা ঠিক আছে, এটা তো বেশ ভয়ঙ্কর একটা ঘটনা, তোমরা সবাই যে 15-20 জন যারা ছিল, তোমরা আজকে রাতে আমার বাসায় থাকো, কালকে সকালে দেখা যাক কি করা যায়। তো পরের দিন সকাল হয়। সকাল হওয়ার পরে প্রিন্সিপাল স্যার, যেহেতু নানুরা বেশ বড় এবং সিনিয়র, তাদেরকে নিয়ে এবং চার্চের যে ফাদার ছিলেন তাকে নিয়ে যাওয়া হয় ওই রুমটার পিছনে, আসলে কি কাহিনী কি ঘটছে সেটা দেখার জন্য সরেজমিনে যায়। তো যাওয়ার পরে তারা দেখে যে রুমটার ঠিক পিছনেই, নানুরা যে রুমে ছিল এবং যে জানালাটা খোলা ছিল তার পিছনেই গ্রেভিয়ার্ডে একটা জায়গায় মাটিটা উলট পালট করানো। উলট পালট করা কিরকম, আপনি যদি কোদাল দিয়ে কোবায় মাটিটাকে মানে কোন রকম জাস্ট একটা জিনিস চাপা দিতে চাচ্ছেন, ভালোভাবে না, কোনোভাবে একটা চাপা দিতে চাচ্ছেন, এইরকম একটা অবস্থা, যে ওখানে বোঝা যাচ্ছে যে কেউ খুব তাড়াহুড়া করে ওই জায়গাটা আর কি কিছু একটা চাপা দিছে। তো যাই হোক, ওখানে লোক নিয়ে আসা হলো। তো নিয়ে আসার পরে জাস্ট যখন খুঁড়া হলো, মাটিটা যখন সরাই ফেলা হলো, দেখলো যে একটা লাশ, প্রায় অর্ধগলিত একটা অবস্থা, একদম মানে ছেঁড়া বেড়া গলিত একটা অবস্থা। তো কোনোভাবে ওই লাশটাকে আইডেন্টিফাই করা গেল যে ওই সময় বেশ প্রভাবশালী একজন ব্যক্তির লাশ ওটা। তো যাই হোক, তাকে টাকার জন্যই হোক অথবা তার প্রপার্টির জন্যই হোক কোনোভাবে হয়তোবা মেরে আর কোথাও জায়গা পায়নি, হয়তোবা ওখানে কোনো রকম একটা গ্রেভিয়ার্ডে ভাবছে যে কেউ কখনোই এসে দেখবে না, ওরকম হয়তোবা জাস্ট একটা মাটি চাপা দিয়ে রাখছে। তো যারা মাটি চাপা দিয়ে রাখছে তাদের উদ্দেশ্য হয়তোবা এরকম হইতে পারে যে তারা দেখবে না এবং তাদের সম্পত্তি কোনো না কোনোভাবে হাতায় নিবে। তো 3-4 দিন পরে যখন মানে ওই লাশটাকে উঠানো হয়, তো তখন ওই হুজুর বলল যে আসলে লাশটাকে তো মানে উঠানো হয়েছে, 1 নম্বর কথা সে ছিল হচ্ছে মুসলিম, তাকে নিয়ে আসা হয়েছিল খ্রিস্টানদের কবরস্থানে, আর আরেকটা কারণ হচ্ছে যেটা যে সে হয়তোবা ওই ছেলেটাকে যখন অ্যাটাক করছিল তখন হয়তোবা সে ছেলেটাকে বলতে চাচ্ছিল যে আমাকে কারা মারছে বা কি জন্য মারছে, এই কারণটা হয়তোবা বলতে চাচ্ছিল, বাট ছেলেটা তো হয়তোবা সেটা বুঝেনি, কারণ ওর যে রুমমেট ছিল সে হয়তোবা বুঝেনি। তো এরকম ভয় পেয়ে যখন দেখা হলো, তো তারপরে হুজুররা বেশ কিছু তাবিজ করে চারপাশে হোস্টেলটা বন্ধ করে দিল আর কি, তাবিজ করে, আর ওই লোককে খুব সুন্দরভাবে আর কি
ওকে, এই ছিল আপনার ঘটনা। আচ্ছা, ওই লোক কি করলো আমি এটা বুঝলাম না। মানে ওই যে লাশটা পাওয়া হলো, পরে আবার দাফন করা হলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ঘটনা আপনার করছিলেন, তিনি আবার শেয়ার করবেন। আপনার নামটা আরেকবার বলবেন এবং তারপরে চলে যান আপনার ঘটনায়। রাহাত চিটাগং লিডার থেকে এসেছি। তো ভাই আমার বাসার ঘটনাটার পরে কি ওই ঘটনাটা বলবো না বাসার ঘটনাটা? আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন। আচ্ছা, আপনি একটা ঘটনা বলেছিলেন যে আপনি কোন একজন দারোয়ান বা কারো কাছ থেকে শুনেছেন। আমার সিনিয়র একটা স্টাফের কাছ থেকে, আমাদের অফিসে, নাম হচ্ছে জনাব সালাম, আমার অফিসেই চাকরি করে, ওনার কাছ থেকে শুনেছিলাম। তো ওনার কাছ থেকে ঘটনাটা হচ্ছে এমন যে আজকে থেকে আরো 30 বছর আগে ওনাদের বরিশাল পিরোজপুরের ঘটনা, এটা আরো 30 বছর আগে। তো ওখানে তখন একটা মাটি কাটার মাটি কাটতো দুইজন বন্ধু বা পার্টনার ছিল এমন, একজন হচ্ছে রহমান আর একজন হচ্ছে আপনার সবুজ। তো সবুজ হচ্ছে পার্টনার বলতে মালিক টাইপের যে, আর রহমান আর কি এর সাথে ডেইলি কাজ করত। তো একদিন রহমান সবুজ রহমানকে বলে দিল যে আগামীকাল সকালে যেখানে আমরা মাটি কাটছি, তো ওইখানে আমরা আবার কালকে সকাল ফজর আজানের সাথে সাথে যাব, যে যতটুকু পারি আজ কালকের মধ্যে অনেকটুকু কাজ আগায় নিতে হবে। তো রহমান তুমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বা। তো রহমান সেই অনুযায়ী খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। তো হঠাৎ করে রহমান একটা আওয়াজ পেল যে তার মালিক ডাকছে, সবুজ ডাকছে তাকে যে এই রহমান উঠছো না কেন, আজান দিয়ে দিচ্ছে, তুমি উঠো তাড়াতাড়ি, কাজে যেতে হবে, কাজগুলো তো সারতে হবে, না সারলে তো হবে না। তো রহমান মালিকের কণ্ঠ নিশ্চিত হওয়ার সাথে সাথে উঠে যায়। উঠে গিয়ে ওর যেই মাটি কাটার যেগুলো দরকার ছিল, যে কোদাল বলা হোক বা খন্তা বলা হোক ওই ভাষায়, তো সে ওগুলা নিয়ে বের হয়ে যায়। তো বের হওয়ার পর তো সবুজ আর রহমান কথা বলতে বলতে তাদের কাজের জায়গায় চলে যায়। তো কাজের জায়গায় যাওয়ার পরে দেখা যায় যে রহমান মাটি কেটে দিচ্ছে, আর যে সবুজ যে মালিক আর কি, সে তুলে নিচ্ছে মাটিগুলা, তুলে যে বাঁধ দেয়া হয় বাঁধের ওইখানে দিচ্ছে মাটিগুলা। তো এরকম করতে করতে রহমান একটা সময় দেখলো যে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, ঘন্টা দেড়েক হয়ে যাচ্ছে। তো এখনো যেহেতু ফজরের নামাজের পর তাহলে এখন সকাল হয়ে যাওয়ার কথা, তো এখনো সকাল হচ্ছে না। তারপর মাটি কেটেই যাচ্ছে, আর এত বড় বড় করে মাটির চাকগুলা কাটতেছে, সেটা তার সবুজ সাথে সাথে সরাই নিয়ে বাঁধের ওইখানে দিয়ে দিচ্ছে। তো ওর একটু কেমন যেন সন্দেহ হলো। তারপরে কিছুক্ষণ পর আর কি ওর টোটালি শিওর হয়ে গেল আসলে এটা তার মালিক সবুজ কখনোই হতে পারে না। তো শিওর হওয়ার পর রহমান অপেক্ষা করছিল যে এখন কিভাবে ওর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তার হয়তোবা যে রূপ ধরে আসছিল সবুজ, সে আবার অপেক্ষা করছিল যে কিভাবে ওকে এখন অ্যাটাক করা যায়। তো হয়তোবা রহমানের হাতে যে কোদাল ছিল, লোহার কিছু ছিল দেখেই হয়তোবা সবুজ নামে সেই শয়তান বা জিন যেটাই বলা হোক তাকে অ্যাটাক করতে পারেনি। তো এরপর রহমান কাটতে কাটতে এক পর্যায়ে বুঝে গেছে আর কি, কাটছে। তারপর রহমান ওয়েট করছিল যে মাটি কাটতে মাটিগুলো সরাতে কোনোভাবে যদি সবুজকে একটু দুর্বল করা যায়, তাহলে সবুজের উপর সে আর কি কোনো একটা অ্যাটাক করবে। তো এরকম কিছুক্ষণ করার পর রহমান চালাকি করে মাটির খণ্ডটা একটু বড় একটা খণ্ড কেটে ফেলে। তো ওই সময় যখন সবুজ মাটির খণ্ডটা তুলতে যাবে, মাটিটা কাটার সাথে সাথেই ফেলে দেয় আর কি নিচে, যে এখন যদি সবুজের উঠাতে হয় তাহলে বসে উঠাতে হবে। তো সবুজ যখনই উঠাইতে গেল, তো রহমান তাকে ওইখানে তার পিঠ বরাবর, পিঠের উপরেই একটা কোদাল দিয়ে কোপ দিয়ে রহমান দ্রুত তার বাসার দিকে এসে তার বাসার উঠোনের কাছে আর কি সেন্সলেস হয়ে যায়। পরে সকালে আসলে যখনই সকালটা হয় ফজরের সময় সবুজ যেই মালিক, আসলে সেই অরিজিনাল মালিকটা আসার পর রহমানকে ডাকার পর রহমান সবুজকে সবকিছু বলে যে এরকম গত রাতের ঘটনাটা এরকম হয়েছে, আপনি এসেছিলেন। তো তারপর সবুজ সবকিছু শুনে দেখতে যায় যে জায়গাটা আসলে কি হয়েছে। তো জায়গাটা যাওয়ার পর দেখা যায় কি যে মাটি কাটা ঠিকই হয়েছে, কিন্তু ওই যেই স্পটে রহমান যেই মানুষটাকে সবুজ ভেবে যাকে কোপ দিয়েছিল, সেখানে একটা কাক পাওয়া যায়, যার কাকটার পেটের মাঝখানে কোপটা থাকে, আর কাকটা দুই ভাগ হয়ে পড়ে থাকতে দেখা যায়।
এই ছিল রাসেল ভাই ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার একটা ছোট্ট বিরতি নিতে হবে। তার আগে বিরতিতে যাওয়া